নমস্কার। আরও একবার ফান্ডাদার যেটা আপনারা এই আমার যে আগের ভিডিওটা পোস্ট হয়েছিল এই এসআইআর নিয়ে, তার বেসিসে যারা যারা আমাকে বিভিন্ন রকম কোশ্চেন করেছেন, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল যে এনুমারেশন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। তো আমি একদম এখন কম্পিউটারের সামনেই রয়েছি এবং এনুমারেশন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমি আপনাদের একদম ডিটেলে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, কারণ এটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট ব্যাপার। অ্যাকচুয়ালি আমরা আমাদের যেহেতু 1,00,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, সেই জন্য আমরা গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে একটা সাবস্ক্রাইবার মিট করছি, যেটা এই আগামীকাল থেকে মানে 31শে অক্টোবর থেকে শুরু হচ্ছে। আমরা বিভিন্ন জায়গাতে যাব, যেমন কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, রায়গঞ্জ এবং তার সঙ্গে সঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং তারে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো, যাতে আপনারা সেই কমিউনিটি পোস্ট থেকে আমাদের পুরো আইটিনারিটা দেখতে পারেন এবং জানতে পারেন। যদি আপনারা কেউ চান আমাদের সঙ্গে ওখানে মিট করতে, আমরা অবশ্যই মিট করব। আর কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু নিয়মিত আসতে থাকবে। মানে আমি এই যে ট্রিপটা করব প্রায় 10-12 দিনের, এর মধ্যেও কিন্তু আমি কোশ্চেন, আপনাদের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনের অ্যান্সারগুলো টাইম টু টাইম ভিডিওতে দিতে থাকবো। তাহলে চলুন এখন আমরা ব্যাক করি এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটায়। তো আমি এবার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। দেখুন, এই হচ্ছে এনুমারেশন ফর্ম। যে এনুমারেশন ফর্মটা বিএলও আপনাদের কাছে নিয়ে আসবে, তার ওপরে এই বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু প্রিন্ট করা থাকবে। অর্থাৎ আপনি বিএলওর নাম এবং বিএলওর ফোন নাম্বার আপনি ওখানে পেয়ে যাবেন, যাতে যে কোনো সময় তাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, এইবারে এই ফর্মের মধ্যে আমরা ঢুকলাম। ফর্মের দেখুন প্রথমেই এখানে এই যে ইলেক্টরস নেম, এপিক অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে নাম, অর্থাৎ যার নামে ফর্মটা ইস্যু হচ্ছে সেই নামটা কিন্তু একদম এখানে প্রিন্ট করা থাকবে। অর্থাৎ আপনি মানে বিএলও যাকে ফর্মটা দেবেন ফিল আপ করার জন্য, তার নাম, তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার এবং অ্যাড্রেস এখানে প্রিন্ট করা থাকবে। সুতরাং একজনের জন্য ওই একটাই ফর্ম যাবে। সুতরাং ফর্মটা ফিল আপ করার সময় কিন্তু খুব মাইনিউটলি ফর্মটা ফিল আপ করতে হবে, মানে যাতে করে ভুল না হয়ে যায়। তো এখানে সেটা প্রিন্ট করা থাকবে। এরপরে এই যে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নেম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, বুথ নাম্বার, স্টেট, এগুলো সমস্ত প্রিন্ট করা থাকবে। অর্থাৎ এখানে আপনাদের এই দুটোতে আপনাদের কিছুই করার নেই। এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে, এই কিউআর কোডও কিন্তু প্রিন্ট করা থাকবে। অর্থাৎ আপনার ফর্মের কিউআর কোড আপনার কিন্তু ইউনিক হবে। অর্থাৎ এই ফর্মটা অন্য কারো কাছে যাবে না, অন্য কেউ ফিল আপও করতে পারবে না। অর্থাৎ প্রত্যেকের নামে নামে ফর্ম জেনারেট হবে এবং সেই ফর্মটা নিয়ে বিএলও আপনাদের বাড়িতে যাবে। এবার এইখানে একটা আপনার ওল্ড ফটো, অর্থাৎ আপনার যে পুরনো ফটো, সেটাও কিন্তু প্রিন্ট করা থাকবে এখানে। অর্থাৎ যে ফটোটা এই মুহূর্তে ইলেকশন কমিশনের কাছে আছে সেই ফটোটা প্রিন্ট করা থাকবে। হতে পারে এই ফটোটা এই রকম ধরনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ফটো থাকবে। এবার এই ধরনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো প্রিন্ট করা থাকবে, ঠিক আছে। এবার তার পাশে আপনাকে পেস্ট কারেন্ট ফটো, অর্থাৎ এখানে আপনাকে আপনার নিজের এখনকার যে ফটো সেই ফটোটা আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে। যেমন এইটারই মানে ধরুন একটু ঝকঝকে ভার্সন, এরকম একটা ভার্সন আসলো, সেই ভার্সনটা আপনি এখানে দিলেন। এই ফটোটা প্রিন্ট করা থাকবে আর এইটা আপনাকে দিতে হবে। তাহলে হয়ে গেল কিউআর কোড, এগুলো সব হলো। এই ফটোটাও আপনি বুঝে গেলেন। এবারে আসছি ফর্ম ফিল আপের পরের পোর্শনে। প্রথমেই আপনাকে দিতে হবে আপনার ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থ এখানে দিতে হবে। এই ডেট অফ বার্থটা ধরুন এই যে আমি এখানে দিলাম, অর্থাৎ ডিডি, অর্থাৎ ডেট, মান্থ এবং ইয়ার কিন্তু 4 ডিজিটে, অর্থাৎ 1980 সাল, 1990 সাল, যদি 2001 সাল বা 2 সালও হয় তাহলে কিন্তু 2001 লিখতে হবে এখানে। অর্থাৎ ডেট অফ বার্থটা এখানে ডেট দুটো সংখ্যায়, মান্থ দুটো সংখ্যায়, মানে ধরুন আপনার যদি মার্চে হয় তাহলে এখানে 03 লিখতে হবে, আর এবং তারপরে সালটা এখানে ফিল আপ করতে হবে। ডেট অফ বার্থের পরে আপনাকে দিতে হবে আপনার আধার নাম্বার। আধার নাম্বার অপশনাল, আপনি চাইলে দিতে পারেন,
নাও দিতে পারেন, তবে আমি সাজেস্ট করব যে আধার নাম্বার যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আধার নাম্বারটা প্রোভাইড করে দিন, তাতে সুবিধা হবে। আধার নাম্বারের পরে আপনাকে দিতে হবে আপনার মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দেবেন, এই মোবাইল নাম্বার অবশ্যই দেবেন, কারণ মোবাইল নাম্বারেই কিন্তু ইলেকশন কমিশন থেকে যাবতীয় যোগাযোগ আপনার সঙ্গে করা হবে। আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে, যদি আপনার নিজের মোবাইল নাম্বার না থাকে তাহলে বাড়ির কারো মোবাইল নাম্বারও দেবেন, তাহলে সেখানে SMS থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেল ওখানে আসবে। সুতরাং মোবাইল নাম্বার প্রোভাইড করবেন। মোবাইল নাম্বার প্রোভাইড করার পরে আপনাকে দিতে হবে আপনার ফাদার্স বা গার্জিয়ানস নেম, অর্থাৎ আপনার বাবা বা আপনার যে গার্জিয়ান রয়েছে তার নাম। নর্মালি বাবাই হবে এখানে, তো ধরা যাক আমি এখানে বাবার নাম আপনার আমন মণ্ডল, তো আপনি সেই নামটা এখানে দিলেন। এটা আমরা একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি। তো ঠিক আছে, তো ফাদার্স নাম এরকম দিলেন। তারপরে হচ্ছে ফাদার্স গার্জিয়ান বা অর্থাৎ যার নাম দিলেন এই আমন মণ্ডল, তার এপিক নম্বর যদি আপনার কাছে থাকে, ইফ অ্যাভেলেবেল, তাহলে সেই এপিক নাম্বারটা এখানে দিতে হবে। এই এখানে আমরা এরকম এপিক নাম্বার দিলাম, অর্থাৎ এই ধরুন এই রকম একটা এপিক নম্বর আমন মণ্ডলের আছে, তাহলে আমরা সেটা এখানে লিখব। আচ্ছা, এরপরে মার নাম অর্থাৎ ফাদার্স নাম বা গার্জিয়ানস নেম হয়ে গেল, ফাদার্স গার্জিয়ানস এপিক নাম্বার হয়ে গেল। এরপর আসছে মাদার্স নেম, মার নাম এখানে দিতে হবে। মার নামের ক্ষেত্রে ধরুন এই আমন মণ্ডলের মার নাম হচ্ছে আমন মণ্ডলের স্ত্রী, অর্থাৎ আপনার মার নাম হচ্ছে বর্ষা মণ্ডল, তাহলে সেটা লিখলেন এখানে, যে আপনার মার যে নাম হবে সেটা। চাইলে মার যদি এপিক নাম্বার অ্যাভেলেবেল থাকে আপনার কাছে, তাহলে এপিক নাম্বারও কিন্তু আপনাকে দিতে হবে। এই এপিক নাম্বার আমরা দিলাম। এবার এপিক নাম্বারের পরে আপনার যদি আপনি যদি বিবাহিত হন, তাহলে আপনার মানে যদি স্ত্রী, আপনি হাজব্যান্ড হলে স্ত্রী, আপনি স্ত্রী হলে হাজব্যান্ড, তার মানে স্পাউসের নামটা অর্থাৎ স্ত্রী বা স্বামীর নাম সেটা এখানে দিতে হবে। ধরুন স্ত্রীর নাম হচ্ছে ধরে নেওয়া যাক বৃষ্টি মণ্ডল, তাহলে সেটা একটা স্ত্রীর নাম দিলাম, এবং তারপরে স্ত্রীর এপিক নাম্বার যে যদি থাকে তাহলে সেটা দিতে হবে। অর্থাৎ এগুলো কিন্তু এই যে যেগুলো লেখা আছে ইফ অ্যাভেলেবল, সেগুলো কিন্তু অপশনাল, অর্থাৎ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি দেবেন, যদি না থাকে তাহলে দেওয়া যাবে না। তো এই ব্যাপারটা প্রথমে ফিল আপ করে নেওয়া হলো, অর্থাৎ ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার। এই ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার হচ্ছে আপনার বাবার বা গার্জিয়ানের নাম, আপনার বাবার এপিক নাম্বার, আপনার মার নাম, আপনার মায়ের এপিক নাম্বার, আপনার স্ত্রীর নাম বা স্বামীর নাম, যদি স্ত্রীকেও ফিল আপ করেন তাহলে সেক্ষেত্রে স্বামীর নাম, এবং তারপরে তার এপিক নাম্বার। এইটা দিয়ে কিন্তু এই পোর্শনটা কমপ্লিট করা হলো। এরপরে আমরা চলে যাব এর পরের পোর্শনটা। এর পরের পোর্শনে কি আছে? এর পরের পোর্শনে আছে হচ্ছে এই জায়গাটায় ফিল আপ করতে হবে। এইবার আপনার যে সেটা ডিটেলস অফ দ্য ইলেক্টর, অর্থাৎ আপনার ডিটেল এবার এখানে দিতে হবে। কোন ডিটেল দিতে হবে? লাস্ট SIR-এ যদি আপনার নাম থেকে থাকে, অর্থাৎ 2002-এর SIR-এ যদি আপনার নাম থেকে থাকে, তাহলে আপনি এইটা ফিল আপ করবেন। মাথায় রাখবেন কিন্তু 2002-এর SIR-এ যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি এটা ফিল আপ করবেন। যদি 2002-এর SIR-এ আপনার নাম না থেকে থাকে তাহলে এই পোর্শনটা ফিল আপ করার দরকার নেই। ধরে নেওয়া যাক যে এনার ক্ষেত্রে 2002-এর SIR-এ এনার নাম ছিল, তাহলে এবার আমি আপনার নামটা এখানে দেবো, যে নামটা ওপরে প্রিন্ট করা আছে সেই নামটাই কিন্তু এখানে আসবে, যেটা প্রিন্টেড, অর্থাৎ আগেই ইলেকশন কমিশন প্রিন্ট করেই দিয়েছিল, সেই নামটাই এখানে আসবে, কিন্তু সেটা আপনাকে ফিল আপ করতে হবে। ধরা যাক আপনার নাম আমরা এখানে ফিল আপ করলাম আরিয়ান মণ্ডল। এবার এই আরিয়ান মণ্ডলের এপিক নাম্বার, এই এপিক নাম্বার 2002-এর যে এপিক নাম্বার ছিল সেই এপিক নাম্বার আপনাকে দিতে হবে। ধরে নেওয়া গেল যে এইটা আপনার এপিক নাম্বার ছিল। এবারে আপনার যে রিলেটিভের নাম, অর্থাৎ এই রিলেটিভের ক্ষেত্রে নর্মালি বাবা বা মায়ের নাম আসবে, সেটা আপনাকে দিতে হবে। তা এবার সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে আমন মণ্ডল, আপনি আগেই বাবা হিসেবে বলেছিলেন, সেই নামটাই আপনি এখানে এবার লিখবেন, রিলেটিভসদের নেম, বা মার নামও দিতে পারেন আপনি, যেমন বর্ষা মণ্ডলও দিতে পারেন। এই রিলেটিভের নাম দিতে হবে এবং তারপরে তার রিলেশনশিপ, অর্থাৎ এই রিলেটিভ যে আপনি নামটা দিলেন সে আপনার কে হয় সেটা আপনি এখানে দেবেন, যে ফাদার বা বাবা। এরপর
আপনার ডিস্ট্রিক্ট, মনে রাখবেন এগুলো কিন্তু আপনার ফিল আপ করা হচ্ছে, আপনার নাম, আপনার এপিক নম্বর, আপনার বাবার নাম, আপনার মানে রিলেটিভের নাম, রিলেশনশিপে ফাদার, এরপরে হচ্ছে আপনার জেলা, আপনার জেলাতে আপনি দিলেন যে আমার জেলা হচ্ছে সে নর্থ 24 পরগনাস, জেলার পরে আসবে স্টেট। এবার এই স্টেটে আমি স্টেট তো ওয়েস্ট বেঙ্গলই হবে। আচ্ছা, এরপরে আসছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম, জায়গায় আপনি ভোট দেন সেই জায়গার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তার নাম আপনাকে দিতে হবে। ধরে নেওয়া গেল এনার ক্ষেত্রে এটা রাজারহাট, আরিয়ান মণ্ডলের ক্ষেত্রে। এরপরে আসবে তার মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বার, তার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এইটা আপনাকে ফিল আপ করতে হবে। মনে রাখবেন এই পার্টটা আপনি যে ফিল আপ করছেন এটা কিন্তু পুরোটাই ওই 2002-এর ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তবেই আপনি পূরণ করবেন, এবং 2002-এর ভোটার লিস্ট অনুযায়ী যে ডেটাগুলো ওখানে রয়েছে সেই ডেটাগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আপনার এমন হতে পারে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি চেঞ্জ হয়ে গেছে, আপনার বুথ চেঞ্জ হয়ে গেছে, সেটা হতে পারে আপনি হয়তো এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে গিয়েছেন, কিন্তু সেইগুলোর ক্ষেত্রেও আপনি কিন্তু ওই 2002-এ যে লাস্ট এসআইআর হয়েছিল সেইখানের ডিটেলগুলোই আপনাকে এখানে দিতে হবে। এবারে আসছি, এই যে আপনি বললেন যে আপনার রিলেটিভের নাম আমন মণ্ডল এবং তিনি আপনার বাবা, এবার তার ডিটেলটা ফিল আপ করতে হবে এখানে এই জায়গায়। তাহলে এইখানে কি আমাদের দিতে হবে? এইখানে আমাদের দিতে হবে নাম, অর্থাৎ যে রিলেটিভের নাম আমি দিয়েছি সেই রিলেটিভের ডিটেল। এবার সেই রিলেটিভের ডিটেলে নাম আসবে, অর্থাৎ এই নাম আসলো আমন মণ্ডল, তারপরে তার এপিক নাম্বার আসবে, অর্থাৎ আমন মণ্ডলের এপিক। ঠিক আছে, আমন মণ্ডলের এপিক 2002-এ যেটা ছিল, 2002-এ যদি ওনার নাম না থাকে তাহলে আপনি কিন্তু এখানে সেই ডিটেলটা দিতে পারবেন না। মনে রাখবেন এই পুরো জায়গাটাই হচ্ছে 2002-এর রেসপেক্টে, অর্থাৎ লাস্ট এসআইআর যখন হয়েছিল তখনকার ডেটার রেসপেক্টে, এখনকার নয়। কিন্তু এখনকার যদি আপনি ডেটা ফিল আপ করে দেন তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এখনকার ডেটা নয়, তখনকার ডেটা, অর্থাৎ 2002-এ যে ডেটাটা ছিল সেই ডেটার বেসিসে কিন্তু আপনাকে এটা দিতে হবে। অর্থাৎ 2002-এ আমন মণ্ডলের এপিক নাম্বার কী ছিল, যদি এমন হতে পারে আমন মণ্ডল হয়তো কার্ড আপডেট করেছেন, এখন এপিক নাম্বার অন্য আছে, সেই এপিক নাম্বারটা দেবেন ওপরে এইখানে, আর এইখানে দেবেন 2002-এ তার যে এপিক নাম্বার ছিল সেইটা। ঠিক আছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি ধরে নিচ্ছি যে আমন মণ্ডলের এপিক নাম্বার চেঞ্জ হয়নি, সেই কারণে আমি এই এপিক নাম্বারটাই এখানে বসিয়ে দিচ্ছি, এই বসিয়ে দিলাম। কিন্তু এটা চেঞ্জও হয়ে যেতে পারে, কিন্তু এমন হতে পারে উনি হয়তো নতুন কার্ড পেয়েছেন, নতুন কার্ডে এপিক নাম্বার চেঞ্জ হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে নতুন কার্ডের এপিক নাম্বার দেবেন এই জায়গাতে, আর এই পুরনো যে এপিক নাম্বার অর্থাৎ লাস্ট এসআইআরের সময় যে এপিক নাম্বার ছিল সেই এপিক নাম্বারটা দেবেন এখানে। আবার এবারে এই আমন মণ্ডলের রিলেটিভের নামও দিতে হবে, অর্থাৎ এবার তো আপনি এখানে আপনার বাবার নাম দিলেন আমন মণ্ডল, এবার আমন মণ্ডলের বাবা বা মা তার নাম বা কোনো রিলেটিভ তার নাম কিন্তু এখানে দিতে হবে। এবার আমন মণ্ডলের ধরা যাক আমন মণ্ডলের ধরা যাক বাবার নাম হচ্ছে সে সমীর মণ্ডল, তাহলে এই সমীর মণ্ডলের নাম এখানে দিতে হবে। অর্থাৎ এটা কিন্তু পুরো ম্যাপিং করা হচ্ছে, অর্থাৎ আপনি আরিয়ান মণ্ডল, আপনার বাবা আমন মণ্ডল, আপনার আমন মণ্ডলের বাবা হচ্ছে সমীর মণ্ডল, এইভাবে ম্যাপিংটা করা হচ্ছে। এইটার ডেটা আপনাকে দিতে হবে, অর্থাৎ আমন মণ্ডলের বাবা বা মা কে ছিলেন বা কোনো রিলেটিভ, যদি অন্য কেউ থাকেন তাহলে সেই রিলেটিভের রিলেশনশিপ দিতে হবে। ধরে নেওয়া যাচ্ছে যে সমীর মণ্ডল হচ্ছে আমন মণ্ডলের বাবা, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে রিলেশনশিপে ফাদার লিখব। এবার তার ডিস্ট্রিক্ট আমরা এখানে ধরে নিচ্ছি নর্থ 24 পরগনাসই হবে আমন মণ্ডলের। এমন হতে পারে উনি অন্য জায়গায় থাকেন, আপনি অন্য জায়গায় থাকেন, এটা কিন্তু কোনো ব্যাপার নয় যে একই জায়গায় থাকতে হবে। এই ডিস্ট্রিক্ট আর এই ডিস্ট্রিক্ট চেঞ্জ হতে পারে। 2002-এ হয়তো আপনি যেখানে ছিলেন আপনার বাবা সেখানে ছিলেন না, এরকম হতেই পারে, আপনি হয়তো অন্য জায়গায় কাজ করেন সেখানে চলে গেছেন। তো সেই কারণে এইটা হচ্ছে 2002-এর যে লাস্ট এসআইআর হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এই ডেটাটা দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি 2002-এর, আমি বারবার করে এটা বলে দিচ্ছি, 2002-এ যদি আপনাদের ভোট মানে ওই লাস্ট এসআইআরের নাম না থাকে তাহলে কিন্তু এই পোর্শনগুলো ফিল আপ করবেন না, এটা কিন্তু 2002-এর থেকেই আপনাদের নিতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে নর্থ 24 পরগনাস অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নেমও দেবো, দ্যাট ইজ রাজারহাট। এবারে এই যে এবার সেই সময় অর্থাৎ 2002-এ আপনাদের
অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার কী ছিল, পার্ট নাম্বার কী ছিল এবং সিরিয়াল নাম্বার কী ছিল সেইটা এবার এইখানে আমরা দেব। দেখুন নর্মালি যদি একই জায়গায় থাকেন তাহলে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বার সেমই হবে, আর পার্ট নাম্বারও সেম হবে, সিরিয়াল নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ সমীর মণ্ডলের ধরুন সিরিয়াল নাম্বার 301 ছিল, সরি আমন মণ্ডলের সিরিয়াল নাম্বার হয়তো 301 ছিল, সেখানে আপনার মা বর্ষা মণ্ডলের হয়তো 302 আর আপনার আরিয়ান মণ্ডলের হচ্ছে 303, এরকম হতে পারে। তো সুতরাং মোটামুটি সিরিয়াল নাম্বার একটু এদিক ওদিক মানে ডিফারেন্ট হবে, কিন্তু পার্ট নাম্বার এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার কিন্তু সেম হবে। অর্থাৎ এইভাবে পুরো ফর্মটা এরমভাবে ফিল আপ হবে, আপনি দেখে নিন। এইভাবে পুরো ফর্মটা ফিল আপ করার পরে আপনাকে এই নিচে এসে এখানে আপনাকে আপনার সিগনেচার করতে হবে। এমন হতে পারে ধরুন আপনি বাইরে থাকেন, আপনার ফর্ম কিন্তু আপনার বাড়ির কেউও ফিল আপ করতে পারেন, তাহলে তিনি এখানে সাইন করবেন, সাইন করে তার রিলেশনশিপ মেনশন করে দেবেন এখানে। ধরুন আপনার স্ত্রী বাড়িতে আছেন, আপনি অন্য জায়গায় কাজ করতে গেছেন, তাতেও কোনো অসুবিধা নেই, আপনার স্ত্রী এখানে লিখে এখানে বলবেন যে আমি ওয়াইফ, তাহলে সেইভাবে এখানে সাইন করে বা আঙুলের ছাপ দিয়ে কিন্তু এই ফর্ম বিএলওকে জমা দিতে পারেন, এবং বিএলও আন্ডারটেকিংয়ে এখানে বিএলও সিগনেচার থাকবে। তো এই হচ্ছে টোটাল ফর্ম ফিল আপ, আপনারা দেখে নিলেন। তো এইভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, এবং এই ফর্মটা ফিল আপ করে বিএলওকে আপনাদের হ্যান্ড ওভার করতে হবে। বিএলও আপনাদের বাড়ির থেকে এসে এটা কালেক্ট করে নিয়ে যাবে। তো বোঝা গেল পুরো ব্যাপারটা। তো এইটা হচ্ছে, আমি আরেকবারও পুরো ফর্মটা একবার দেখিয়ে দিই। দেখুন এইভাবে ফিল আপ করতে হবে, আপনারা দরকার হলে একটু পিছনে গিয়ে দেখে নেবেন যে কিভাবে হবে, এবং এর সঙ্গে আরেকটা আপনাদের ওই ডিক্লারেশন ফর্ম থাকবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওই ডিক্লারেশন ফর্মটাও আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে। আর কোনো জায়গায় যদি অসুবিধা হয় বিএলওকে প্রশ্ন করবেন, বিএলও আপনাদের সমস্ত রকমভাবে সাহায্য করবেন, কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, কোন ডেটা আছে কোন ডেটা নেই, না থাকলে কি করব, বিএলওর সঙ্গে এই ব্যাপার নিয়ে আপনারা ডিসকাস করে নিতে পারেন। এবং তার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে ওপরে, এখানে কিন্তু বিএলওর মোবাইল নাম্বার বা তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সুতরাং সেই নাম্বারে ফোন করেও আপনারা কিন্তু বিএলওর সঙ্গে কথা বলে নিতে পারবেন। তাহলে হয়ে গেল, ফর্মের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম। আর আমরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছি, যদি আপনারা চান আমাদের সঙ্গে মিট করতে, তো আমি কমিউনিটি পোস্ট দেব, সেখানে আপনারা এসে আমাদের সঙ্গে মিট করতে পারেন। আর কোশ্চেন অ্যান্সার, আপনারা যে কোশ্চেনগুলো করেছেন তার অ্যান্সারও আমি টাইম টু টাইম এই আমাদের এই জার্নির মধ্যেই আমি বিভিন্ন এই কোশ্চেন অ্যান্সারের ভিডিওগুলো করে যাব, যাতে করে আপনাদের কাছে কোনো কনফিউশন না থাকে। তাহলে এবং আপনারাও নিশ্চিন্ত থাকতে পারেন। মনে রাখবেন, এসআইআর কিন্তু একটু কোনো এটা প্যানিক করার কোনো ব্যাপার নেই, এটা একদম সিম্পল। যারা বৈধ নাগরিক তাদের কোনো চিন্তার ব্যাপার নেই, তারা জাস্ট এটা ফিল আপ করে দিলেই হয়ে যাবে। এবং এটা 23 বছর পর হচ্ছে, সুতরাং এটা হয়ে যাওয়ার পরে নিশ্চয়ই আবার ওই 10, 15, 20 বছর পরে হয়তো আবার হবে, কিন্তু তার আগে আর কোনো এরকম এসআইআরের গল্প নেই। সুতরাং ফিল আপ করুন, জমা দিন বিএলওকে। আর কি বলবো, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটা, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি, বাই।